হলো আমরা আজকে করবো হলো যে আম, বার্নের যে ড্রাগের বিভিন্ন টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স এগুলো একটু পড়েছিলাম এবং এটাও বলে দিয়েছিলাম সাইড এফেক্ট গুলো তো ছিলই। এবার আসলে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, সিস্টেমিক মানে ইন্টারভেনাসলি যেটা দেওয়া হয়, লাইক জেন্টামাইসিন। জেন্টামাইসিন কিন্তু অ্যামাইনো গ্লাইকোসাইড, হ্যাঁ, মানে অ্যামাইনো গ্লাইকোসাইড, জেন্টামাইসিন, তারপরে ভ্যানকোমাইসিন, এগুলো কিন্তু সবই অ্যামাইনো গ্লাইকোসাইডের ভিতরে পড়ে। তো অ্যামাইনো গ্লাইকোসাইডের কি কি পড়ে সেটা আরেকটু একটু দেখি। সকল মাইসিন এক্সেপ্ট অ্যাজিথ্রোমাইসিন, হ্যাঁ, এক্সেপ্ট অ্যাজিথ্রোমাইসিন, এরা সব বাকিগুলো যা আছে অ্যামিকাসিন, জেন্টামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলো হলো অ্যামাইনো গ্লাইকোসাইড। অ্যাজিথ্রোমাইসিন, MYCIN, মাইসিন কিন্তু মানে অ্যামাইনো গ্লাইকোসাইড ইন্ডিকেট করে, বাট এজিথ্রোমাইসিনও মাইসিন থাকে, বাট সেটা কিন্তু ম্যাক্রোলাইডস, নট অ্যামাইনো গ্লাইকোসাইড, হ্যাঁ। তো এটা একটু ইম্পর্টেন্ট ইনফরমেশন মাথায় রাখো। তো সিস্টেমিক অ্যান্টিবায়োটিক লাইক জেন্টামাইসিন, জেন্টামাইসিন দেওয়া হয়। এদের একটা প্রবলেম হলো অ্যামাইনো গ্লাইকোসাইড যারা এদের গড়ে এবার এভারেজে যদি আমি একটা ভাবে বলি, এই যে দেখো এই যে মাইসিন, হ্যাঁ, ম্যাক্রোলাইডস লাইটসেও কিন্তু মাইসিন থাকে, মাইসিন মাইসিন মাইসিন, বাট এরা কিন্তু অ্যামাইনো গ্লাইকোসাইড না। মনে রাখার ক্ষেত্রে খেয়াল করবা, মাইসিনস আর অ্যামাইনো গ্লাইকোসাইড এক্সেপ্ট এই যে এজিথ্রোমাইসিন, এরাইথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, এই মাইসিন কিন্তু ইয়ের ম্যাক্রোলাইডস এর মাইসিন, হ্যাঁ। আর অ্যামাইনো গ্লাইকোসাইড হলো এগুলো কেনামা কেন কেনামাইসিন, নিওমাইসিন, অ্যামিকাসিন, জেন্টামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, এটসেট্রা। ভ্যানকোমাইসিনও তো মনে হয় ইয়ের না, ভ্যানকোমাইসিনও কিন্তু অ্যামাইনো গ্লাইকোসাইড, ঠিক আছে। এই অ্যামাইনো গ্লাইকোসাইডের তিনটা টক্সিক এফেক্ট আছে। একটা হলো যে অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, আর একটা হলো নিউরোটক্সিসিটি। একটু বলতেছি দাঁড়াও। যেটা বলছিলাম আর কি, যে স্ট্রিপ্টোমাইস সরি অ্যামাইনো গ্লাইকোসাইডের তিনটা টক্সিসিটি আছে। একটা হলো অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, আর একটা হলো নিউরোটক্সিসিটি। যদিও এটা এভাবে মানে মোটা তাকে বলে দেওয়া হয়, বাট এই ধরনের ড্রাগ খেলে অটোটক্সিসিটি বলতে কি বোঝায়? কানে ঝিনঝিন করতে পারে, কানে কম শুনতে পারে, অথবা কান রিলেটেড কোনো একটা ইস্যু তৈরি করতে পারে, হ্যাঁ। এরপর আরেকটা প্রবলেম হলো নেফ্রোটক্সিসিটি, অথবা অ্যাকিউট রেনাল ফেলিউর হয়ে যাওয়ার চান্স থাকে। তারপরে ধরো কি বলে অলিগুরিয়া হইতে পারে। তারপরে কি বলে মানে কিডনি রিলেটেড কোন একটা ইস্যু ডেভেলপ করতে পারে। এটা হলো নেফ্রোটক্সিসিটি। আর নিউরোটক্সিসিটি লাইক কি বলে পেরেস্থেসিয়া, নামনেস, এগুলো হইতে পারে, ঠিক আছে। এই সাধারণত এটা মোটা তাকে বলে দেওয়া হয়, কিন্তু এগুলো সংক্ষেপে এভাবে মাথায় রাখতে যে আম, আম, কি বলে অ্যামাইনোগ্লাইকোসাইডের তাহলে এভারেজে অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, নিউরোটক্সিসিটি হয়। আরেকটা আরেকটা আরেক ধরনের ড্রাগও আছে যাদের এই সেম একই প্রবলেম হয়। পাইছেন, মনে আছে কোনটা? আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না, মানে আরে কি জানি বলে, আমি লিখছিলাম কোন জায়গায় জানি, আমি এভাবে লিখে রাখছিলাম। আহ, যাই হোক, মনে আসলে বলবো না। আরেকবার মনে আসলে বলবো। যে আরেক আরেক ধরনের ড্রাগ, তৌকির কি বলতে পারবা? আরেক টাইপের ড্রাগ আছে, তাদের ওই যে অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি এবং নিউরোটক্সিসিটি তিনটাই একত্রে, মানে মনে রাখার সুবিধার্থে লিখে রাখছিলাম। না ভাই, মনে নেই। এই পারা হয়তো মনে হয়। যাই হোক, চলো। তো আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস হলো যে অ্যামাইনো গ্লাইকোসাইডের
অ্যামাইনো গ্লাইকোসাইডে যে তোমার এই অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি এবং নিউরোটক্সিসিটি হয় না, এই জন্য অ্যামাইনো গ্লাইকোসাইডের ড্রাগের পিক অ্যান্ড থ্রু চেক করা হয়। হোয়াট ইজ পিক অ্যান্ড থ্রু? পিক অ্যান্ড থ্রু, এটাই অনেকবার কোশ্চেন আসে। হ্যাঁ, পিক অ্যান্ড থ্রু হলো অল্প কয়েকটা ড্রাগের এটা দেখা যায়। মোস্টলি তোমার অ্যামাইনো গ্লাইকোসাইডের উপরে এই পিক অ্যান্ড থ্রু এই বিষয়টা জানতে চাওয়া হয়। অ্যান্টিলেক্সে অ্যামাইনো গ্লাইকোসাইডের বিষয়টা সবচেয়ে বেশি দেখছি কোশ্চেনে, যে অ্যামাইনো গ্লাইকোসাইডের ক্ষেত্রে পিক অ্যান্ড থ্রু জানতে চাওয়া হয়। পিক কি অ্যান্ড থ্রু কি? পিক হইল হাইয়েস্ট লেভেল অফ ব্লাড, মানে মানে কি বলে, মানে একটা ড্রাগ খাওয়ার, মানে এই যে অ্যামাইনো গ্লাইকোসাইড লাইক এই যে ভ্যানকোমাইসিন অথবা অ্যামিকাসিন অথবা নিওমাইসিন, এই যে ড্রাগগুলা, এই ড্রাগগুলা এই অ্যামাইনো গ্লাইকোসাইডের যে, একটু দাঁড়াও, এটা করে নিই, এই যে নিয়ে আসছে। ও, পিক এন্ড থ্রু। পিক এন্ড থ্রুটা হলো যে হাইস্ট লেভেল অফ ব্লাড। এটা বিষয়টা হলো যে তোমার আমরা যখন একটা ড্রাগ খাই, আই মিন অ্যামাইনো গ্লাইকোসাইড ড্রাগ গুলা যখন খাওয়া হয়, এটা মানে আমাদের বডিতে কাজ করা শুরু করে, তাই না? তো অ্যামাইনো গ্লাইকোসাইড খাওয়ার পর এটা আধা ঘন্টার কি বলে, আধা ঘন্টার ভিতরে এদের লেভেল সর্বোচ্চ থাকে, মানে আধা ঘন্টা পর থেকে লেভেল হাইস্টের দিকে যায়। আর থ্রু হইলো কি লোয়েস্ট লেভেল অফ ব্লাড। এটা কি করতে হয়? ড্র 30 মিনিট বিফোর দ্য ডিউ ডোজ। মানেটা কি? মানেটা হলো এই যে পাইছি তো। ও এটা না, না ও এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্টিবায়োটিক লাইক মানে অ্যামাইনোগ্লাইকোসাইড, তারপরে অ্যান্টিকোয়াগুলেন্টস লাইক ফিনেটোইন, অ্যান্টিম্যানিক, ইমিউনোসাপ্রেসেন্টস এটসেট্রা। এই ড্রাগগুলোর ক্ষেত্রে, এই টাইপের ড্রাগগুলোর ক্ষেত্রে পিক অ্যান্ড থ্রু চেক করা হয়। পিক অ্যান্ড থ্রু কি? মানে এই যে ড্রাগগুলা যখন খাওয়া হয়, এই ড্রাগগুলা খাওয়ার 30 মিনিট পর এটা আমাদের বডিতে ডিজলভ হয়ে যায়। ডিজলভ হয়ে হাইস্ট লেভেল দেখে, হাইস্ট লেভেল, মানে হাইস্ট লেভেলে থাকে, পিক থাকে। এরপরে আবার এই ড্রাগটাই তোমার একটা স্পেসিফিক টাইম পর তোমার ওই কি বলে, এই মানে লোয়েস্টের দিকে যায়। ফর এক্সাম্পল যদি আমি বলি, ধরো ভ্যানকোমাসিন দিনে 2 বার 2 ডোজ দিয়ে, সকালে একটা রাতে একটা দিছে ফর এক্সাম্পল। তো সকাল 8টার সময় একবার দিলে আমরা এটার পিক চেক করব কখন? যে 8টার সময় দিলে 8:30টার সময় আমরা তার পিকটা করব, মানে কি বলে এটাকে, চেক করব। ঠিক আছে? আবার এটার থ্রু চেক করব কখন? ধরো এই সকাল 8টা থেকে পরবর্তী 8টা, আই মিন সন্ধ্যা 8টা বাজার 30 মিনিট আগে। তাহলে আমার প্রশ্নটা হলো যে কেন এই পিক অ্যান্ড থ্রু এই টাইমে, মানে 30 মিনিট আগে এবং পরে দেখা হয়? এই যে তোমার আম, কি বলে, কিভাবে বলবো এটারে, আচ্ছা পাইসানো, এই টাইমটা কি, জি। আহ, এই টাইমটা আমরা কি কোশ্চেনে একটু কম বেশিও পাইছিলাম না কোথায় কোথায় জানি? কি পাইছিলা কোথাও? আমি এই টাইমটা নিয়ে একটু মানে ডাউটে আছি। টাইমটা আমি কিন্তু কোন জায়গায় জানি একবার 45 মিনিটও পাইছিলাম। পাইছিলা তুমি? At least about 60 minutes. হ্যাঁ,
60 minutes. ওভার ওভার কোনটা? বুঝি নাই। Over 60 minutes পাইছি। হ্যাঁ, People. হ্যাঁ, আসলে এটা নিয়ে এইজন্যই আমি একটু ইয়েতে আছি। আচ্ছা, আরেকটু বলি, সেটা আরেকটু বলতে হবে। সেটা হলো যে তোমার এই অ্যামাইনো গ্লাইকোসাইডের যে বিষয়টা, এটা অ্যামাইনো গ্লাইকোসাইড খুবই স্ট্রং অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এটা তো আমরা জানি। ভ্যানকোমাইসিন দিলে যে একদম জ্বলে টলে যায় না ভেনের ভিতরে। মানে বিষয়টা হলো মানে আমরা যদি টাইমের এই যে ধরো দুই বেলা দুইটা ডোজ দেওয়া হয়, তো এই মানে সকালে 8টা, রাত 8টার সময় যেতে হয়। তো কখনো যদি তোমরা যে ঠিক আছে রাত 8টার সময় না খেয়ে 7টার সময় একটু ড্রাগটা খেয়ে ফেলি, অথবা এই যে আমরা যে অনেক সময় আগে পরে ওষুধ খাই না, এই যে এই যে দুই বেলা দিলে সকাল 8টা একটা, রাত 8টা একটা, আমরা সেটা না করি। কি করি? রাত 8টাটা খেয়ে ফেলি রাত 11টায়। আবার সকাল 8টার সময় থাকা কথা সেটা খেয়ে ফেলি দুপুর 12টায়। এই যে আমরা টাইমের উল্টাপাল্টা করি, এটার একটা প্রভাব পড়ে হলো এই পিক এন্ড থ্রুতে। তাহলে এটার বিষয়টা হলো কি যে থেরাপিউটিক ইন্ডেক্সের যে বিষয়টা, যেটা বলতে চাচ্ছিলাম মেইন বিষয় যেটা, যে পিক এন্ড থ্রুর যে থেরাপিউটিক ইন্ডেক্স আছে, এটা ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স। আই মিন আমাদের ব্লাডে ওষুধের পরিমাণ যে লেভেলটা থাকে, এটা তোমার কম বেশি হলেই সেটার কাজ করে না অনেস্টলি। এই জন্যই কিন্তু বলে দেখবা অ্যান্টিবায়োটিক টাইমলি খাওয়াইতে। খেয়াল করছো কখনো? অ্যান্টিবায়োটিক যে বলে টাইমলি খাওয়াইতে, কেন? কারণটা এই পিক এন্ড থ্রুর বিষয়। তাহলে বিষয়টা কি? যে পিক এন্ড থ্রু দ্বারা আসলে আমাদের ব্লাডের যেই ড্রাগের যেই এফিকেসি, এটা বুঝতে পারি আমরা। আর এই ড্রাগের যেই এফিকেসিটা বা পারফরমেন্সটা, এটা কম বেশি হলেই তখন আর বডিতে কাজ করে না। সেটা তোমার কাজের চেয়ে বিষে পরিণত, আই মিন টক্সিসিটিতে বেশি ইয়ে হয়, বিষাক্ততা তৈরি করে। তাই আমাদের এই যে পেশেন্ট যারা আছে এদের জন্য এই ড্রাগের ভ্যানকোমাইসিন একটা সাইড ইফেক্ট থাকে, রেডম্যান। রেডম্যান, হ্যাঁ, রেডম্যান সিনড্রোম, রাইট। একটু পরে পাবো সেটা, যে পেশেন্টদের বডিতে এই ড্রাগ যে ইনডিউস করা হয়, এই ক্ষেত্রে মাত্রা ঠিক রাখা জরুরি। আর এটাই হলো পিক এন্ড থ্রু। পিকটা হলো যেটা বললাম যে মানে বডিতে ড্রাগের মানে এই যে পিকটা হলো কি তাহলে, যে এই ড্রাগটা যখন বডিতে ডিসলভ হয়ে যায়, সেটা যখন বডিতে সবচেয়ে বেশি থাকে সেটাই হলো পিক। আর ইয়ে কি বলে, এই থ্রু হলো যখন বডিতে এই ড্রাগের মাত্রাটা সর্বনিম্ন থাকে, তখনই সেটা হলো থ্রু। আমি কি বুঝতে পারছি? এই জিনিসটা গুছায় বলাটাই ইয়ে ছিল। বুঝছো সবাই? রুনা, তারপরে তকির। জি ভাইয়া। বুঝতে পারছি। এই জন্য কিন্তু দেখবা বলে যে টাইমলি মেডিসিন খাইতে হয়। এই মূলত মেইন কারণ হলো এটা। যদি ডক্টর এটা কখনো এক্সপ্লেন করে না এইভাবে, বাট এটা এনক্লেক্সে আসে প্রায়। তো টাইমটা নিয়ে আসলে আমি একটু মানে রিস্কি। আমি এই টাইমটা না আমি কয়েকটা কোয়েশ্চেন ব্যাংকে কয়েক রকম পেয়েছি। আমি আর একটু সার্চ দিয়ে একটু ঘেটে আমি তোমাদেরকে স্পেসিফিক বলবো। তবে আহ ড্রন উইদিন 30 মিনিটস, উইদিন মানে 30 মিনিটের মধ্যে নাকি 30 মিনিট পরে দেখা হয়, এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন। যদি এখানে লেখা হয়েছিল উম তৌকির কি পাইছিলা এটা এর আগে, এই ইনফরমেশনটা? না ভাই, পাইনি। টাইমটাই একটু ঝামেলা আছে। হ্যাঁ, আমি কয়েকটা জায়গায় কয়েকটা পাইছি, তো আমার কাছে কয়েকটাই লেখা আছে। এই জন্যই আমি আর একটু একটু ব্রেকের সময় একটু দেখে তারপরে আমি একটু তারপরে তোমাদের আরেকটু স্পেসিফিক ভাবে বলবো। তাহলে পিক এন্ড থ্রু আমরা ক্লিয়ার। তবে হ্যাঁ, লোয়েস্ট লেভেলটা কিন্তু 30 মিনিটসই। লোয়েস্ট লেভেলটা হইলো নেক্সট ডোজ দেয়ার ঠিক 30 মিনিট আগে তোমার ব্লাড ওই স্যাম্পল কালেক্ট করে এটার থ্রু দেখা হয়। ঠিক আছে? কেন এই যে পিক এন্ড থ্রু দেখা হয়, এটা অলরেডি জানলাম যে রক্তে যদি এই অলরেডি ড্রাগের যে মানে মাত্রা, এটা যদি অলরেডি বেশি থাকে, তবে আহ, দাঁড়াও,
যেটা বলতে চাচ্ছিলাম যে ব্লাডে যদি তোমার এই পিকটা বেশি থাকে আহ তখন ওই আমরা যে ড্রাগ গুলা মানে ব্যাকটেরিয়া বা যে মাইক্রো অর্গানিজম মারার জন্য ড্রাগ গুলা খাই সেটা ঠিক মতো কাজ করবে না পিকটা বেশি থাকলে, আবার কম থাকলেও কাজ করবে না। ওই লেভেলটা ঠিক থাকলে ড্রাগটা কাজ করে। ঠিক একই রকম ভাবে তোমার ইয়েতেও সেম, কি বলে, ট্রুর ক্ষেত্রেও সেম। যদি তোমার ওই ইয়ে ইয়ে কম থাকে, মানে কি বলে, থ্রু থ্রুও যদি তোমার কম থাকে বা বেশি থাকে, মানে মাত্রা যদি ওই টাইমের ইয়েতে মাত্রা থাকে, তখনও কিন্তু তোমার এই যে আমাদের নেফ্রোটক্সিসিটি, এই অটোটক্সিসিটি এগুলা তৈরি হয়। এই জন্য তোমার এই পিক এন্ড থ্রু অ্যান্টিবায়োটিক গুলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর এই কারণেই মূলত এক্সাক্ট টাইমে মেডিসিন খাওয়ার গুরুত্ব আছে। টাইমটা নিয়ে আমি আরেকটু একটু দেখে তারপরে বলে দেবো। এই যে দেখো, পিক, এই ড্রাগটা খাইছে আধা ঘন্টা পরে, 30 মিনিট মিনিট পরে এটা হাইস্টে যায়। 30 মিনিট, আমি একটু টাইমটা না বলি, ঠিক একই সারাদিন তো এটা চলতে থাকে। দিন শেষের দিকে এটা আস্তে আস্তে কমতে আসে, মানে দিন শেষের দিকে আস্তে আস্তে কমতে থাকে। তো নেক্সট ডোজ দেওয়ার আগে, এবং আবার আরেকটা জিনিস দেখো, ধরো সকাল 8টার সময় খাইছি একটা ওষুধ, আমি নেক্সট 8টার সময় আরেকটা ওষুধ খাবো, তাই না? কিন্তু আমি ধরো কোথাও যাবো, আমার মনে নেই, 7টার সময় অথবা 6টার সময় খেয়ে ফেলছি, তখন কি হবে? অলরেডি তোমার ওই ড্রাগের এফিকেসি আছে, মানে এর সাথে আবার নতুন ড্রাগ খেয়ে এফিকেসি আবার আগের হাইস্টের দিকে নিয়ে গেলাম। ধরো এই এই জায়গায় এটা হলো ধরো 7টা, এই কন্ডিশনে এসে আমরা ওষুধ খেলাম আরেকটা, একই ওষুধ আরেকটা খেলাম, তখন কি হবে? এটা না, এটা কমে যাওয়ার কথা, তাই না? আর পরে সেটা কি করবে? এটা কমে না গিয়ে আবার বেড়ে যাবে। বুঝে গেছে? মানে ড্রাগের এই জন্য টক্সিসিটি বাড়বে। ক্লিয়ার? বুঝছো বিষয়টা? এটা আসে কোশ্চেনে। তাহলে আরো কিছু ড্রাগের ক্ষেত্রে পিক এন্ড থ্রু এটা পাইছি। আরো কিছু ড্রাগের ক্ষেত্রে পিক এন্ড থ্রু দেখা হয়, লাইক এই যে অ্যামিনোগ্লাইকোসাইড, তারপরে অ্যান্টি কনভালসেন্ট, বিশেষ করে ফিনেটোইন, তারপরে অ্যান্টিমেনিক লাইক লিথিয়াম, ঠিক আছে, তারপরে ইমিউনোসাপ্রেশন এটসেট্রা। এটাই বলার ছিল। তারপরে একটু দেখি, তারপরে জানাবো। তারপরে টিটিনাস প্রোফাইল্যাক্সিস। হ্যাঁ, তো টিটিনাস, একটা জিনিস মনে রাখবা যে বার্ন বার্ন ইয়েতে তোমার বার্নের যে ডেড টিস্যু, এই ডেড টিস্যুর মধ্যে টিটিনাস যে ইয়েটা মাইক্রো অর্গানিজমটা, এটা গ্রো করার জন্য একদম মুখ্যম জায়গা। ঠিক আছে, ইনজিওডেরিয়াতে এই টিটিনাস, ক্লোস্ট্রিডিয়াম টিটিনাস, এই অর্গানিজমটা, মাইক্রো অর্গানিজমটা, ব্যাকটেরিয়াটা ডেভেলপ করার সর্বোত্তম জায়গা। এই জন্য টিটিনাস, এই বার্ন পেশেন্টদের ক্ষেত্রে টিটিনাস ভ্যাকসিনটা দেওয়া হয়। দুইটা ভ্যাকসিন আছে, একটা হলো টিটি আর একটা হলো টিআইজি। বলতো আমাদের এই টিটি এবং টিআইজির ভিতরে কোনটা ইমিডিয়েট এফেক্ট দেয় আর কোনটা ফিউচার এফেক্ট দেয়? এর আগে বলছিলাম। ইমিডিয়েট। হ্যাঁ, টিটিটা ইমিডিয়েট। আচ্ছা, ওকে। আর ইয়ে পাইসানো কি মনে হয়? টিআইজি ইমিডিয়েট। টিআইজি ইমিডিয়েট, টিটি ফার্দার। টিটি তো দেয় ফার্দার যেতে না। ইয়েস, সমস্যা নাই। হ্যাঁ, অবশ্যই টিআইজিটা ইমিডিয়েট এফেক্ট দেয়, আর টিটি দেয় হলো ফিউচার প্রিভেনশন, দেয় হলো ফিউচার প্রিভেনশন টিটিটা। হ্যাঁ, ইনফরমেশনগুলো মনে রাখবে, এগুলো কোশ্চেনে পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা এই জন্য দেখবা টিটিটার দাম কম, টিআইজিটার দাম বেশি। টিআইজি মানে 450 না জানি কত, আর টিটিটা দেখবে 80 টাকা 90 টাকা এরকম টিটিটা। এর প্রায় হলো অ্যানালজেসিক, ব্যথার জন্য তো দেওয়া হয়, এটা বুঝি আমরা। প্রাইমারি নার্ভ শুড বি অ্যাডমিটেড
30 মিনিটস বিফোর উন্ড কেয়ার, ইয়েস। কারণটা হলো কি, কারণ পেশেন্ট হ্যাজ দ্য রাইট টু বি কেয়ার্ড পেইন ফ্রি। প্রত্যেকটা পেশেন্টের পেইন ফ্রি ট্রিটমেন্ট পাওয়ার অধিকার আছে, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। টিআইজি দিলে তো সাথে টিটিও দিতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা দেয়া হয়। টিআইজিটা দেওয়া হলো ইমিডিয়েটলি, যাতে কোনো ইনফেকশনটা মানে না হয়, বা যারা বোটল ইয়ে হয়, কি বলে, এই বডি বাঁকা হয়ে যায়, বুঝছো? টিআইজি দেওয়ার পরে টিটি দিতে হয় না? হ্যাঁ, টিআইজি দেওয়ার পরেই টিটি দিতে হয়, মানে দুইটা পাশাপাশি দেয়, আগে টিআইজি দেয় দেন টিটি দেয়, ইয়েস, ঠিক আছে। আর অ্যানালজেসিক দেয়া প্রত্যেকটা প্রসিডিউর, যে কোনো প্রসিডিউরের আগে অ্যানালজেসিক দিতে হয়, প্রসিডিউরের পরে না, মাঝেও না, বরঞ্চ তুমি 30 মিনিট আগে দিবে, যাতে করে প্রসিডিউর করার সময় পেইনটা পেশেন্ট কম অনুভব করে, ঠিক আছে। তারপর আসলে স্কিন গ্রাফটিং টু প্রমোট ওন হিলিং অ্যান্ড অলসো ফর কসমেটিক পারপোজ, প্রেশার গার্মেন্টস টু ডিক্রিজ হাইপারট্রফিক স্কেয়ারিং অ্যান্ড ইমপ্রুভ সার্কুলেশন। চলো আমরা একটু স্লাইড আসতে কিছু, আমি এই জায়গাটা না এর আগেও কনফিউজড হয়ে গেছিলাম, বুঝছো, এই যে 30 মিনিট আগে নাকি, এটা টাইম এক এক জায়গায় এক এক রকম দিয়ে রাখছে, একটু একটু শিওর হবো, হ্যাঁ, আমি লিখে দিব এটা। এই দেখো, পেইন ম্যানেজমেন্ট ইন বার্ন পেশেন্ট, আনট্রিটেড পেইন হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ইন বার্ন পেশেন্ট, ইয়েস। এই এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এটা আমরা ইয়েতেও পড়ছিলাম, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এ স্ট্রেস রেসপন্স টু সিগনিফিকেন্ট ট্রমা হুইচ কুড বি লং লাস্টিং মে অকার ফলোইং ক্রাইসিস সিচুয়েশনস লাইক ওয়ার। দেখো দেখো, মানুষের জীবনে অনেক দুর্ঘটনা ঘটলে সে তার পেইনটা প্রায় অনেক পরেও অনুভব করতে পারে, এটাই হইলো পিটিএসডি। রেপ, এয়ার ক্র্যাশ, অ্যাসাল্ট, ভূমিকম্প। এই যে ইয়েতে সাভারে একটা গার্মেন্টস দুর্ঘটনা হয়েছিল না, কি জানি নাম, রানা প্লাজা। রানা প্লাজা, ইয়েস। এই রানা প্লাজার ট্রাজেডির যারা ওখানে কর্মরত ছিল, ওরা প্রায় এই পেইন গুলাতে ভুগে। এটা নিয়ে বিভিন্ন ইয়েও হয়, কি বলে, বিভিন্ন ইয়েও তৈরি হয়, মুভি বা এরকম ইয়ে হয়েছে। তো ওই পেইন গুলা তাদের, মানে ওই পুরনো কষ্টের ইয়েটাকে ফিরে আনে বারবার, হ্যাঁ। এই জন্য বার্নের ক্ষেত্রে এটা হতে পারে, এই জন্য বার্নের পেইনটা যতটুকু পারা যায় কমায় আনা উচিত, এবং প্রত্যেকটা পেশেন্টের রাইট আছে সে পেইন ফ্রি ট্রিটমেন্ট পাওয়ার, ঠিক আছে। Intravenous administration is preferred over IM or subcutaneous as the edema makes absorption difficult from the tissue. Yes, এটা আমি কয়েকদিন আগেও এই কোশ্চেনটা পাইছি প্র্যাকটিস করার সময়, যে তোমার যেহেতু ইয়েতে বার্ন পেশেন্টদের মানে এডেমা থাকে, এজন্য আইএম যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, করা হয়, যতটা সম্ভব অ্যাভয়েড করা হয় আইএম। কারণ তোমার সোয়েলিং হয়ে থাকে, তো তো দেখা যায় মেডিসিন গুলো ঠিকভাবে কাজ করে না, সোয়েলিং পানি গুলা থাকার কারণে। এই জন্য ইন্টারভেনাসলি সর্বোত্তম ভাবে ইন্টারভেনাস মেডিকেশন গুলাকে রিকমেন্ডেড করা হয়। প্রেসার গার্মেন্টস এগুলা দিলে তোমার সোয়েলিংও কমে, তারপরে তোমার ওই যে গস পিসের সাথেও লেগে না, কম না থাকে না এগুলো, ঠিক আছে। এবার আসলে নার্সিং কেয়ার, পেইন ম্যানেজমেন্ট বিফোর উন্ড কেয়ার, ইয়েস। শিডিউল উন্ড কেয়ার at least 1 hour before meals, ঠিক আছে। মনিটর ইলেকট্রোলাইট ব্যালেন্স, তারপরে হলো আওয়ারলি আউটপুট থ্রু ফলি ক্যাথেটার, মিনিমাম আউটপুট শুড বি 30 ml। এই যদি 30 ml ইউরিন আউটপুট পার আওয়ার ইন্ডিকেট করে, তার মানে কি অ্যাপ্রোপ্রিয়েট পারফিউশন, ঠিক আছে। কারণ যদি ইউরিন আউটপুট কমে যায়, তার মানে পারফিউশন কম। এটা এই বার্নে থেকে এই ধরনের কোশ্চেন খুবই আসে। তারা তোমার হয়তো বা বলবে যে আউটপুট কম, পেশেন্টের কি বলে কনফিউশন, এগুলো মানে সবই কিডনি রিলেটেড ইস্যু। তার মানে যে তোমার কিডনি ইনজুর্ড হওয়ার চান্স আছে, কারণ বার্নে কিডনি ইনজুর্ড হওয়ার চান্স থাকে বেশি।
বার্নে অ্যাপ্রোপ্রিয়েট ইউরিন আউটপুট মানে পারফিউশন ঠিক আছে, হ্যাঁ? মানে বডিতে ফ্লুইড যে সাপ্লাই দিতে সেটা অ্যাপ্রোপ্রিয়েট আছে। প্রমোট নিউট্রিশন, ফিডিং উইল বি স্টার্টেড বাই angiotype or TPN initially. The intake should be high in calorie, protein and carbohydrate with vitamin and mineral supplements. সাধারণত এই যে এই এরকম কোনো পাইছানো যে প্রত্যেক দিন বার্নের ক্ষেত্রে কত ক্যালোরি খাবার দেওয়া হয় পার ডে? এটা অ্যাঞ্জিওটিউব হোক, টিপিএন হোক, পাইছিলা এরকম? যেই তো পাইছিলা ৬০০ কখনো? থেকে ৮০০ কিলো ক্যালোরি না। ফর টিস্যু রিবিল্ডিং। ইয়ে ঠিক নাকি? তকির, যদি তুমি করো, কোন আইডিয়া আছে? বডির এই যে টিস্যু রিবিল্ডিং বা মাসেল ডেভেলপমেন্টের জন্য পার ডে কি পরিমাণ ক্যালোরি ইনটেক করতে না হয়? ভাইয়া, নাই? না আইডিয়া নেই। 6000 থেকে 8000। ঠিক আছে? আচ্ছা। লার্জ মিল নট 600, পাইছানো? 6000 থেকে 8000। ৬০০০ হবে, হ্যাঁ। এই ধরনের ইনফরমেশন গুলা গুরুত্বপূর্ণ, হ্যাঁ? 6000 থেকে 8000 এর মতো লাগে, কিলো ক্যালোরি দিতে হয়। এবং আমরা প্রায় একটা জিনিস পেয়ে থাকি, মানে লার্জ মিলের ক্ষেত্রে মানে সবাইকে কিন্তু আমরা লার্জ মিল খেতে বলি না, হ্যাঁ? কয়েকটা কন্ডিশন আছে, দেখি এখানে নাই মনে হয়। যাই হোক, বলে দিই কিছু কন্ডিশন আছে যেগুলাতে লার্জ মিল মানে লার্জ মিল খেতে বলা হয়, মানে বেশি খাওয়ার জন্য এনকারেজ করা হয়। একটা হলো বার্ন, আর একটা হলো হাইপার থাইরয়েডিজম। ঠিক আছে? এই যে এক্সট্রা ক্যালোরিজ ফর বার্ন পেশেন্ট প্রোভাইড নিউট্রিয়েন্টস ফর টিস্যু রিবিল্ডিং, হেল্প টু মিট দ্য ইনক্রিজড মেটাবলিক ডিমান্ডস। তারপরে প্রিভেন্ট জিআই কমপ্লিকেশনস related to increased acidity, managed with prophylactic antacid and antihistamine which prevent the gastric pH decreasing below 5. নরমাল স্টোমাক পিএইচ কিন্তু 1.5 থেকে 3.5। ঠিক আছে? আহ, কি হয় কাহিনী একটু দেখতে চাই। স্ট্রেস আলসার, এখানে দুইটা আলসার হয় এই যে ইয়েতে বার্ন, এই এই যে বার্ন তো অবশ্যই একটা একটা এনভায়রনমেন্ট, তাই না? এটাকে কি বলে, একটা স্ট্রেসফুল এনভায়রনমেন্ট, তাই না? তো এই বার্ন হইলে আমাদের এই স্ট্রেসের কারণে আমাদের স্টোমাক থেকে বাড়ে, মানে পিএইচ, মানে অ্যাসিড সিক্রেশন বাড়ে। নরমাল অ্যাসিড সিক্রেশন, নরমাল পিএইচ হলো 1.5 থেকে 3.5। আর বার্নের সময় এই স্টোমাক সিক্রেশন, স্টোমাকের অ্যাসিড সিক্রেশন, ওভার সিক্রেশনের ফলে একটা আলসার হয় যেটাকে কার্লিং আলসার বলে, যেটা শুধুমাত্র বার্নের কারণে হয়, এটা অরিজিনাল পেশেন্টের থাকে না, যেটাকে বলা হয় কার্লিং আলসার। ঠিক আছে? স্ট্রেসের কারণে ওই যে পিএইচ, মানে অ্যাসিড সিক্রেশন হয়। তো এখানে দুইটা আলসার হয়, একটা হলো তোমার বার্ন পেশেন্টদের ক্ষেত্রে কার্লিং আলসার, আর কুশিংস আলসার হয়। সরি, কুশিং ডিজিজ তো না, আরেকটা আছে হলো ইন্ট্রাক্রানিয়াল প্রেসার যখন বাড়ে আমাদের, তখন হয় কুশিংস আলসার। আমি আবার বলি যে স্ট্রেস আলসার দুইটা, একটা হলো যে তোমার কার্লিং আলসার যেটা বার্ন পেশেন্টদের ক্ষেত্রে হয়, স্টোমাকের পিএইচ ওভার সিক্রেশন, মানে অ্যাসিডিটি ওভার সিক্রেশনের ফলে। আরেকটা হলো ইন্টারক্রানিয়াল প্রেসার যখন বেড়ে যায় তখন একটা আলসার হয় যেটাকে কুশিংস আলসার বলা হয়। ঠিক আছে? একটা হলো স্ট্রেস আলসার, সেটা সরি কার্লিং আলসার ফর বার্ন, আর কুশিং আলসার ফর intracranial pressure. In Carling ulcer and Cushing ulcer, the goal is to prevent the pH going below 5. pHটা যেন কোনোভাবেই 5-এর বেশি না যায়। ইম্পর্টেন্ট ইনফরমেশন এগুলো, হ্যাঁ? এরপর আসি হলো প্যারালাইটিক ইলিয়াস। কি ওই যে বললেন? আরেকবার বলেন। বলছিলাম, এই যে বার্ন হলে
আমাদের এই স্ট্রেসের কারণে একটা স্ট্রেসফুল এনভায়রনমেন্ট না, বার্ন, তারপরে ইন্টারক্রানিয়াল প্রেশার বাড়লে আমাদের অ্যাসিডিটি ওভার সিক্রেশন হয়। তো এই সময় এই অ্যাসিডিটি যেন কোনোভাবেই 5-এর উপরে না যায়, এটা আমাদের টার্গেট থাকবে। অ্যাসিডিটি মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন যেন লেস দেন 5 থাকে সবসময়, বার্ন এবং ইন্টারক্রানিয়াল প্রেশারের ক্ষেত্রে। যদিও আমাদের নর্মাল রেঞ্জ 1.5 থেকে 3.5। এরপরে আসলে প্যারালাইটিক কিলেস ম্যানেজড উইথ কন্টিনিউয়াস গ্যাস্ট্রিক সাকশন। কারণটা কি? কারণ এই যে আমাদের বার্ন হলে আমাদের মাসেলের থেকে যে পটাশিয়াম থাকার কথা সেটা তো তোমার বের হয়ে যায়, তখন আবার এই ইন্টেস্টাইনাল মুভমেন্টের জন্য কিন্তু দায়ী, কি বলে এটা, পটাশিয়াম দায়ী। ঠিক আছে, তো এই ছিল বার্নের ম্যানেজমেন্ট। এবার আসলে প্রেশার আলসার, ওই যে বেড শোর যেটা আমরা একটু দেখে নিই। স্কিন অ্যানাটমি একদম প্রথম লেয়ারটা এপিডার্মিস, তারপরে ডার্মিস, হাইপোডার্মিস, সাবকিউটানিয়াস লেয়ার আমরা অলরেডি জানি। প্রেশার আলসারের স্টেজ আছে, এটা কিন্তু খুবই হসপিটালে কিন্তু খুবই, যারা বেড পেশেন্টদের খুবই গুরুত্বপূর্ণ এটা। ওই যে সাদিয়া ওরাও পড়ায়, আঁখি ওরা, ওদেরও আছে এটা, ওই কেয়ার গিভিং এ পড়ানো হয় এটা। প্রথম স্টেজ আসলে এপিডার্মিস, প্রথমেই আছে এপিডার্মিসটা কালার চেঞ্জ হয়ে যাবে। এরপরে কি এপিডার্মিস উইথ ডার্মিস, এই যে এপিডার্মিস, এই যে এপিডার্মিস এবং ডার্মিস লেয়ার দুইটাই হয়ে যাবে। তারপরে আসলো মানে এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউটেনাস এগুলা। এরপরে হলো আরেকটা আছে হলো স্টেজ 4 এপিডার্মিস এবং ইনক্লুডিং বোন, উপরের লেয়ার প্লাস বোন। আরেকটা আছে যে তোমার স্টেজ 4 ছাড়াও আরেকটাকে বলা হয় আনস্টেজেবল, মানে ক্ষতটা ক্ষতটা এত বেশি যেটার স্টেজ নির্ণয় করা যায় না। ঠিক আছে, সেটাকে বলা হয় স্টেজ, কি বলে, প্রেশার আলসার স্টেজ, আনস্টেজ। এটা একটা, সেটাও মাঝে মাঝে কোশ্চেনে পাওয়া যায়। এই আনস্টেজেবল প্রেশার আলসার কোনটা? দেখো, এই যে স্টেজ 1 এ শুধুমাত্র উপরেরটা, স্টেজ 2 তে এপিডার্মিস এবং ডার্মিস, তারপরে থার্ড এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউটেনাস, স্টেজ 4 এ হলো ইনক্লুডিং বোনস। আনস্টেজেবল হলো একদম, এই যে দেখো, মানে ব্ল্যাক হয়ে গেছে একদম, এই যে দেখো, ফুল থিকনেস টিস্যু লস, মানে বোন পর্যন্ত ডিস্ট্রয় হয়ে গেছে। তোমরা বেড শোরের পেশেন্ট হয়তো বা খুব একটা পাও নাই, যেহেতু আমরা হসপিটালে এত লং আজীবন মরে যাওয়ার আগ পর্যন্ত থাকবে পেশেন্ট, এরকম পাওয়া রাখে না। কেয়ার গিভিং সাইট যেগুলো, ওইখানে এই ধরনের দেখছি আমি। ফুল থিকনেস টিস্যু লস দ্যাট ইজ ভাইয়া আমিও কমপ্লিট। দেখছি ভাইয়া। দেখছো? ভাই যে ও এই জিউ পেশেন্ট গুলো তো ভাইয়া আসে না, বেডসোনিয়া আর ডায়াবেটিক্স, আরো পুরা কি যে অবস্থা। হ্যাঁ, তাহলে তুমি দেখতে পারো, হ্যাঁ, তো সেই হিসেবে দেখতে পারো। ফুল থিকনেস লস, টিস্যু লস দ্যাট ইজ কমপ্লিটলি অর পার্শিয়ালি হিডেন বাই স্কার, মানে এখানে বোনস পর্যন্ত ড্যামেজ হয়ে গেছে আলসার, এটা হলো আনস্টেজেবল। মানে স্টেজ তুমি নির্ধারণ করতে পারতেছো না, এটা হলো আনস্টেজেবল। আমরা এরা তো অলরেডি, বাঁচে না, মারা যায়। হ্যাঁ, তো দেখি তারপর আসি হলো এই যে প্রেশার আলসার স্টেজ 1, অলরেডি বলে ফেলছি, দ্য স্কিন ইজ ইনটেক্ট, স্কিনের কোনো প্রবলেম হবে না, স্কিন ইনটেক্টই থাকবে। কিন্তু লাল হয়ে যাবে, অ্যাপিয়ার্স রেড, ডাজন্ট ব্ল্যাঞ্চ উইথ প্রেশার, রিটার্নস টু নর্মাল কালার, রিটার্ন টু নর্মাল কালার আফটার 15 মিনিটস। তারপরে আসি হলো the skin is intact, appears red, doesn't blanch with pressure, returns to normal color after 15 minutes of pressure relief, such as turn with position. একটু একটু দাঁড়াও দাঁড়াও, ওর কান্নাটা বন্ধ করে সরি।
The skin is intact, appears red, doesn't blanch with pressure. আচ্ছা, doesn't blanch with pressure মানে হলো ওই যে চামড়াতে চাপ দিয়ে ছেড়ে দিলে তোমার ওই যায় যে লাল ছিল ওই লালই থাকে, লাল আর চেঞ্জ হয় না, এবং returns to normal color after 15 minutes to of pressure relief such as turn and position. তো এই জন্য পেশেন্টকে পজিশন চেঞ্জ করতে হয়। এবং আরেকটা জিনিস বলি যে হাসপাতালে আসার পর যদি পেশেন্টের প্রেশার আলসার হয় বা বেডশোর হয় তাহলে কিন্তু এটার জন্য হসপিটাল রেসপন্সিবল, মাথায় রাখতে হবে। হ্যাঁ, পেশেন্টের বেডশোর ছিল না, হসপিটালে আসার পর পেশেন্টের বেডশোর হয়েছে, এট এ টাইম এটা মেডিকেল নেগলিজেন্সি বলে, এবং এটার জন্য হসপিটাল রেসপন্সিবল, এবং এটার জন্য হসপিটালে ভর্তুকি দিতে হবে। পেশেন্টকে ব্যাপক এই যে এটার জন্য যত ক্ষয় খরচ এটা কিন্তু পেশেন্ট বহন করবে না। রিমেম্বার, আমেরিকাতে এই সিস্টেম আছে। এই জন্য নার্সে যখন অ্যাসেসমেন্ট হয় প্রত্যেকটা জিনিস ডিটেলস খুব ভালো করে খেয়াল করতে হয়। হ্যাঁ, রিমেম্বার। তারপরে স্টেজ 2 তে অলরেডি আমরা জানি স্টেজ 2, সেটা তো বললামই যে এপিডার্মিস এবং ডার্মিস লেয়ার present as partial thickness skin loss with red, pink wound or sacrum filled blisters. White or yellowish scar may be present. Stage 3, epidermis, dermis আর subcutaneous layer, তাই না? তারপরে আসে হলো full thickness skin loss which extends into dermis and subcutaneous tissue. White, yellow or gray scar may be present. Possible undermining and tunneling, purulent drainage is common. Stage 4, মানে একদম বোন পর্যন্ত। A deeper ulcer extending into muscle and bone with brown or black scar with undermining and possible tunneling. Purulent drainage is common. Foul smelling. মানে স্টেজ 4 এ কি হবে, একদম উপরে লেয়ার যেগুলো আছে ওগুলো তো যাবেই, প্লাস বোন ইনভলভ থাকবে। ফুল থিকনেস স্কিন লস দ্যাট ইজ কভার্ড বাই ইদার স্কার অর এক্সটেন্সিভ নেক্রোটিক টিস্যুস। মানে সবগুলা লেয়ার চলে গিয়ে একদম কালো হয়ে যাবে, এটা হলো আনস্টেজেবল। সাসপেক্টেড, আচ্ছা এরপর আসি হলো suspected tissue injury, deep tissue injury. An area of discolored skin that is purple or maroon in appearance. দেখো এই যে কখনো যদি এরকম দেখো যে এরকম কালচে, এটা হেমাটোমা না, হেমাটোমা কিন্তু আলাদা। An area of discolored skin, it is এই যে নেক্রোসিস। হুম, স্টেজ 4 এ বোন দেখ, এটা মনে রাখার সিস্টেম হলো স্টেজ 1 এ স্কিন ইনট্যাক্ট এবং লাল থাকে, মানে রেডনেস। স্টেজ 2 তে চামড়া ইনট্যাক্ট থাকে না, তোমার লস অফ ডার্মিস, যেটা চামড়া তারপরে রেড এবং উন্ড বেড দেখা যায়। স্টেজ 3 তে চামড়া টোটালি যায়, তারপরে তোমার সাবকিউটানাস এবং ফ্যাট লেয়ার, মানে ওই যে হাইপোডার্মিস শুদ্ধ চলে যায়, এক্সেপ্ট বোন। বোন এখানে ইনভলভ থাকে না, এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্টেজ 3 এবং স্টেজ 4 এর ভিতরে একটা ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস হলো 3 নাম্বার স্টেজে কোনো বোন ইনভলভ থাকে না, মানে বোন পর্যন্ত যায়, মানে লেয়ার যেতে যেতে বোন পর্যন্ত যাবে, বাট বোন টাচ করে না। স্টেজ 4 এ বোন টাচ করে, আর আনস্টেজে বলে বোন একদম ভিতরে চলে যায়। এই জিনিসটা এতটুকু শর্ট মাথায় রাখলে হবে। ডায়াবেটিক ফুড। এগুলো এরকম ডায়াবেটিক ফুডের মতো।
তো কেটেই ফেলে অ্যাম্পুটেশন। হুম প্রেশার প্রেশার আলসার রিস্ক অ্যাসেসমেন্ট জাপানে এই বেড শোরের উপরে ব্যাপক গবেষণা হয়েছে ব্যাপক এবং খুবই অ্যাডভান্স লেভেলের এখানে ইয়ে চলো তোমার কি বলে ট্রিটমেন্ট চলে তোমাদের একটা মজার কাহিনী শুনে বলি জানো দেশের বাইরে শুধুমাত্র সার্জিক্যাল নার্স আছে যারা এই বেড শোর অথবা ড্রেসিং করতে আসে শুধু শুধু ড্রেসিং করে চলে যায় আমি যে হসপিটালে ছিলাম এখানে ছিল একজন সে প্রত্যেক দিন বাইরে থেকে আসতো উনি হসপিটালে ছিল না বাইরে ওনার কাজ হলো উনি সার্জিক্যাল নার্স উনি ড্রেসিং করে চলে যেত পার্ট টাইম করতো সব আমাদের হসপিটালও আছে। তাই হ্যাঁ, শুধু ড্রেসিং নার্সই আলাদা। ওরা শুধু ড্রেসিং করে। ওদেরকে ড্রেসিং এর জন্য শুধু কল দেওয়া হয়। ভালো পায় ইয়ে নাকি এভারেজ আছে এরকম না ভাই, আমাদের মধ্যে বেতন পায়। তাহলে লাভ নেই। এই চাকরি আমার নিতে হবে। সাদিয়া, তুমি কোন হসপিটালে আছো বলো? আল্লাহ, এর চেয়ে বাজে চাকরি আর কোনোটা নাই। ড্রেসিং করে যে কি! তারপরে চলো তো এই প্রেশার আলসার অ্যাসেসমেন্ট করার দুইটা স্কেল আছে একটা হলো নর্টন স্কেল আর একটা হলো ব্রাডেন স্কেল এটা আমার মাস্টার্স এ ছিল এগুলা ম্যাক্স নর্টন স্কেলের ম্যাক্সিমাম স্কেলের লো এগুলো জাস্ট একটু জানি নাও যে এই দুইটা স্কেল আছে বাস এর বাইরে আর দরকার নেই ম্যাক্সিমাম স্কোর 20 লো টু হাই হবে এগুলো এগুলো দরকার নেই ব্রাডেন স্কেল 23 জাস্ট জেনে নাও নর্টন আর ব্রাডেন স্কেল আছে যেটা প্রেশার আলসারে ব্যবহৃত হয় অ্যাসেসমেন্টে বাস দেখো প্রেশার আলসার রিস্ক ফ্যাক্টরস কেন প্রেশার অ্যাডভান্সিং এজ ডিক্রিজ স্কিন ইন্টিগ্রিটি ইনক্রিজ স্কিন ফ্র্যাজিলিটি impaired sensation like diabetes mellitus neurovascular impairment spinal cord injury etc নিউট্রিশনাল ডেফিসিটস বিশেষ করে যাদের অ্যালবুমিন কমে যায় প্রি অ্যালবুমিন থাকে ইনএডিকুয়েট ডায়েটারি ইনটেক বা ওয়েট লস তারপর ডিক্রিজ টিস্যু পারফিউশন যে নরএপিনেফ্রিন ইনহিবিশন এ ভ্যাসোকনস্ট্রিক্টর ড্রাগ তারপর হাইপোক্সিয়া স্কিন ময়েশ্চার যদি ইনকন্টিনেন্স থাকে এদের ক্ষেত্রে এটা হতে পারে এবার এটা হলো রিস্ক ফ্যাক্টর ন্যাশনাল প্রেশার আলসার অ্যাডভাইজরি প্যানেল স্কিন কেয়ার রিপোজিশনিং নিউট্রিশনাল সাপোর্ট সার্ফেস এটসেট্রা এরা বিভিন্ন হাবিজাবি কথাবার্তা আর কি ন্যাশনাল প্রেশার আলসার অ্যাডভাইজরি প্যানেল প্রেশার আলসার প্রিভেনশন গাইডলাইন প্রথমে স্কিন কেয়ার ব্যারিয়ার ফর ইনকন্টিনেন্স হাইড্রেশন ময়েশ্চারে এই জন্য পেশেন্টকে পজিশন চেঞ্জ করতে হয় প্যাড বনি প্রমিনেন্স মানে যেখানে মানে প্রেশার পয়েন্ট যেগুলা ওগুলার নিচে কিছু দিয়ে রাখতে হবে যাতে করে সরাসরি বেডের সাথে না লাগে প্যাড মেডিকেল ডিভাইসেস লিফট ডু নট পুল the limit chair time minimize shearing and frictional forces turn every 2 to 4 hours এটাই বেশি করা হয় calorie content 30 to 35 kilocalorie per kg per day enteral nutrition high protein nutritional supplement deficiency assessment তারপর support surface like alternative pressure avoid donut like device হলো ডোনাট দেখছো না সবাই মানে মাঝখানে গোল থাকে হ্যাঁ, ডোনার দিক। হ্যাঁ মাঝখানে গোল থাকে এরকম চেয়ারও আছে কিছু কুশন আছে বুঝছো এই ধরনের এগুলোতে বসা যাবে না বসলে প্রেসারটা ওই যে বাটক্সের আশেপাশে প্রেসারটা বেশি পড়ে এগুলো করা যাবে এন্ড সিনথেটিক শিপ স্কিনস এগুলো ব্যবহার করা যাবে না তারপরে হিল প্রোটেকশন হাই জুতা পরা যাবে না ম্যাট্রেস এগুলা দেখ, এবার কোমরের হাড্ডিতে ব্যথা পাইলে ওইগুলা দেয়, যে ডোনাটের মতো এটা বসতে। ওইটা আলাদা হ্যাঁ
এবার আসলে মেডিকেল ম্যানেজমেন্ট। Non-infected would usually cleanse with normal saline. Non-infected যেটা non-infected wound usually cleansed with normal saline এবং non-infected তো এটা, তাহলে ইনফেক্টেডটা কিভাবে হবে? ইনফেক্টেড woundটা কিভাবে ইয়ে করে? Black leather tissue has ইস্কার। বলতো এখানে বলা হয়েছে নন ইনফেক্টেড উন্ড ইউজুয়ালি ক্লিনস উইথ নর্মাল স্যালাইন, আর ইনফেক্টেড উন্ড যদি হয় সেটা কিভাবে ক্লিন করবে? জানো? কিভাবে বলতে পেরিফেরি টু সেন্টার কি? নিয়ম নাকি কি দিয়ে করবে? আচ্ছা, এই যে ক্যানুলা ক্যানুলা সরি ক্যানুলা করার সময় জায়গাটা ডিসইনফেক্টেন্ট করা হয় না, এটা নিয়ম কি বলতো? সেন্টার টু পেরিফেরি নাকি পেরিফেরি টু সেন্টার? সেন্টার তো পেরিফেরি, হ্যাঁ, সেন্টার টু পেরিফেরি। ক্যানুলার ক্ষেত্রে কিভাবে? এইভাবে তারপরে ধরো এটা ধরো সেন্টার, হ্যাঁ, এইভাবে এইভাবে করে রাউন্ড মোশন এসে তারপর এখানে ক্লিন করবে নাকি এখান থেকে ক্লিন করতে করতে বাইরের দিকে যাবে? সেন্টার থেকে বাইরে যাবে। সেন্টার থেকে বাইরে। হ্যাঁ, কিন্তু ইনফেক্টেড এর ক্ষেত্রে হলো পেরিফেরি টু সেন্টার, ইনফেক্টেড উন্ডের ক্ষেত্রে পেরিফেরি থেকে পেরিফেরি টু সেন্টারে সেন্টার আসবে। ক্লিন করতে হবে। মাথায় রেখো। এখানে লেখা আছে ফর নন ইনফেক্টেড উন্ড ক্লিন ফ্রম সেন্টার টু পেরিফেরি অ্যান্ড ইনফেক্টেড উন্ড ফ্রম পেরিফেরি টু সেন্টার। মানে লিস্ট কন্টামিনেট টু মোস্ট কন্টামিনেটেড এরিয়া দিকে যাবে। এরপর আসলে এনজাইমেটিক উন্ড ডেব্রিমেন্ট। ডেব্রিমেন্ট মানে ডেড টিস্যু। ভাই এটা কি হবে? কোনটা? ভাই যে বললেন নন ইনফেক্টেড বোনকে নর্মাল সেলেন দিয়ে করা হবে, তাহলে ইনফেক্টেড বোনকে কি দিয়ে করা হবে? আসতেছি, একটু ওয়েট করো। এরপর আসে হলো এনজাইমস, এনজাইমেটিক উন্ড ডেব্রিমেন্ট লাইক কোলাজিনেজ, ফিব্রিনোলাইসিন এন্ড কি ডিঅক্সিরাইবো রাইবোনিউক্লেজ, এই হাবিজাবিগুলো আছে। তারপর আসলে এনজাইম টু প্রমোট হিলিং লাইক প্যাপিন, হায়ালুরোনাইডেজ এটসেট্রা। উন্ড প্রোটেক্টিভ মানে উন্ড যারা যেগুলো উন্ডকে প্রোটেক্ট করে, প্রমোট হিলিং উইদাউট ফর্মেশন অফ ড্রাই কাস্ট over the wound may be left in place for up to 7 days until leakage occurs around the dressing. এই যে দেখো, উন্ড কেয়ারের সময় আমরা কি করি? সার্কুলার স্পাইরাল ফ্রম সেন্টার টু আউটওয়ার্ড স্ট্রোকস ফ্রম সেন্টার, টপ বটম ফ্রম সেন্টার টু আউটওয়ার্ড। এই যে দেখো, এগুলো আমরা দেখছি। Wound protected promote wound healing without formation of dry crust over the wound, may be left in place for up to 7 days or until leakage occurs around the dressing. তারপরে ট্যাগাডার্ম, ডিওডার্ম এগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ। এই ট্যাগাডার্ম, এই ডিওডার্ম বা ট্যাগাডার্ম এগুলো আর কি, ও সরি ট্যাগাডার্ম নিচে,
ডিওড্রামটা হলো বায়োগ্রেডেবল, মানে এটা এই ধরনের ইয়েগুলাকে ইজিলি অ্যাবজর্ব করে নেয়। The non-breathable adherent dressing, Tegas or hydrocolloid dressing, Tegaderm. Tegadermটা কিন্তু আইভি সাইডে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবার এটা কি করে জানো? স্কিনের যে ময়েশ্চার না, এগুলা এগুলা ধরে রাখে। বুঝছো? আমরা অনেক টেকাডার্ম ইউজ করি। হ্যাঁ। তারপরে জিঙ্ক অক্সাইড পেস্ট ব্যবহার করা হয়, বেনজোইন ব্যবহার করা হয়। এটা প্রোটেক্টিভ এগুলো। এই টেগাডার্ম বাংলাদেশের হসপিটালে ব্যাপক ব্যবহৃত টেগাডার্মটা। এগুলো প্রোটেক্টিভ, ওই যে ইয়েতে ব্যবহার করা হয়, আমরা জানি অবশ্য। তারপরে হচ্ছে নন অ্যাডহারেন্ট ড্রেসিং, যে ড্রেসিং গুলা ইয়ের সাথে লেগে থাকে না, উন্ডের সাথে লেগে থাকে না। ইমপ্রেগনেটেড ড্রেসিং উইথ পেট্রোলিয়াম, স্যালাইন অর অ্যামাইনো অর অ্যান্টিমাইক্রোবিয়ালস লাইক কি পেট্রোলিয়াম জেলি, তারপরে জিরো ফর্ম, হাবি জাবি অনেক কিছু আছে আর কি, বুঝছো? কি ট্রাইবুমরফোনেট ইন স্পেশাল পেট্রোলিয়াম ব্লেন্ড অফ ফাইন মেশ গজ, adapting special fabric impacted with petroleum emulsion, Telfa dressing impregnated with polyhexamethyl bioguanide, etc. Just একটু জানি। Soft serve, highly absorbent wound dressing, তারপর ক্যালসিয়াম অ্যালজিনেট designed for moist wound management of exudating wounds, ক্লিং ব্যান্ডেজ। ক্লিং ব্যান্ডেজ কিন্তু র্যাপিং এ ব্যবহার করা হয়, ক্লিং ব্যান্ডেজ, হ্যাঁ, র্যাপ করে না। না না, এদিকে এই যে দেখো, এই পেট্রোলিয়াম ড্রেসিং এটা ওই ইয়ের উপরে দিলে ইয়ে লাগে না, মানে গজ পিসের সাথে আর উনটা লেগে থাকে না। এই জিরো ফর্ম ড্রেসিং এগুলা ব্যবহার করে। টেলফা ড্রেসিং, বাংলাদেশে তো এটাকে সুপ্রাটলি বলা হয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ সুপ্রাটলি বলে। হ্যাঁ, সুপ্রাটলি। সফট সফট ড্রেসিং, এই ক্যালসিয়াম অ্যাজিনেট ড্রেসিং, এই ক্যালসিয়াম অ্যাজিনেট ড্রেসিং তোমার মাথার ব্রেইন সার্জারির ওটিগুলোতে খুবই ব্যবহৃত হয়। এটা একদম ব্রেনের ভিতরে ডিপ গিয়ে ওইখান থেকে অ্যাবজর্ব করে নিয়ে আসে, আমি দেখছি নিজে। স্লিং ব্যান্ডেজ, এবার আসি হলো আর একটু সামান্য কিছু জিনিস আছে, যেটা হলো উন্ড ইরিগেশন। কয় মিনিট আছে আমরা? 6 মিনিট। আচ্ছা, উন্ড ইরিগেশন, এই যে আমরা যে ইয়ে করি না, কি বলে এটাকে, ওটা জানি কি বলে, ম্যাচটা তো খারাপ লাগতেছে। ড্রেন টিউব। আরে ড্রেসিং করি না, ড্রেসিং এর সময় কিভাবে করতে হয় একটু দেখে। উন্ড ইরিগেশন পারফর্ম উইথ এ 30 to 60 ml সিরিঞ্জ, 30 থেকে 60 ml এর সিরিঞ্জে নরমাল স্যালাইন নিয়ে 18 থেকে 19 গজের নিডেল নিতে হয়। এটাও আসে কোশ্চেনে, কত গজের নিডেল নিবে? 18 থেকে 19 গজের নিডেল, হুইচ উইল প্রোভাইড সাফিসিয়েন্ট প্রেসার ফর দ্য ইরিগেশন। 18 থেকে 19 গজের নিডেল নিতে হয়। আর ছোট স্মলার যে ধরো 20, 22, 24 এগুলা নিলে প্রেসার বেশি থাকে, চিকন ইয়েতে প্রেসার বেশি না। ইরিগেশন শুড বি ডান উইথ কন্টিনিউয়াস প্রেসার, ইয়েস। Irrigation should be done from least contaminated to most contaminated area, peripheral to center, ওই যে ইনফেক্টেড উন্ডের ক্ষেত্রে, হ্যাঁ, যেখানে সবচেয়ে কম সেখান থেকে যেখানে সবচেয়ে বেশি ওই দিকে ইয়েটা যাবে ইরিগেশন। আসে কোশ্চেনে। আচ্ছা, এবার আসি হলো আমরা এটা এর আগে মুখে মুখে বলছিলাম, আমরা বিভিন্ন ক্যানোলা তারপর সেন্টার লাইনে ফ্লাশ দিই। ফ্লাশ শুড বি ডান অনলি বাই 10 ml সিরিঞ্জ, স্মল গজ লাইক 3 ml 1 ml এর এগুলোতে দেওয়া যাবে না। ফ্লাশিং শুড ডান বাই পুশ পজ টেকনিক। পুশ পজ টেকনিক মানে হলো র্যাপিড ইনস্টিটিউশন উইথ 1 to 2 ml of fluid then pause,
মানে একটু 10 ml একটা সিরিঞ্জে নর্মাল স্যালাইন দিয়ে পুশ করে ধরো 2 ml পর্যন্ত আসছে, এরপরে পজ থেমে যেতে হবে, এরপরে আবার চাপ দিতে হবে, এরকম। এটাকে বলে পুশ পজ টেকনিক। Done with 10 ml syringe, a small syringe pressure could be too high, can damage the catheter. Yes, এটাও কোশ্চেনে পাওয়া গেছে, আমি নিজেই পেয়েছি কয়েকবার, যে আমরা ইয়ে করার সময়, পুশ করার সময় থেমে দিব এবং কখনোই 10 ml এর নিচে সিরিঞ্জ দিয়ে আমরা এটা পুশ করব না। তা এক্ষেত্রে আমাদের যে ভেসেলের লেয়ার এবং ক্যাথেটারের যে টিউব নষ্ট হয়ে যায়, যদিও আমরা এটা মানি না। ওন ইরিগেশন অ্যান্ড কালচার স্পেসিমেন কালেকশন, এটা তো বলছি। এগুলো সবই এই যে তোমার ইরিগেশনের কাজে ব্যবহৃত হয়। ক্লোরোহেক্সিডিন, এটা তো জানি আমরা ক্লোরোহেক্সিডিন ব্যবহার করা হয়। চলো আমরা এবার একটু চলো একটা ব্রেক নেই, তারপরে আবার বাকিটা শেষ করবো।